বন্ধুরা, ওয়েলকাম টু ইনভেস্টার্স অফ বেঙ্গল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব কৃষ্ণা ফসকেম লিমিটেডের ব্যাপারে। এই কোম্পানিটার রিসেন্টলি কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে। আহ, খুব দারুণ কোম্পানি, ফার্টিলাইজার কোম্পানি। তো এই কোম্পানিটার ব্যাপারে মানে নাম্বারসে যাওয়ার আগে কোম্পানিটার ব্যাপারে আজকে আমরা একটু দেখে নিই। কৃষ্ণা ফসকেম লিমিটেড এটা আর কি 2004-এ স্টার্ট হয়। এটা বেসিক্যালি ম্যানুফ্যাকচার করে ফার্টিলাইজার, ইন্টারমিডিয়েট ডাইজ অ্যান্ড আদার অ্যালাইড কেমিক্যালস। এটার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে মধ্যপ্রদেশে, ভোপালে। এক্স্যাক্টলি ভোপালে না, বোধহয় ভোপালের আশেপাশেই। আর দ্য কোম্পানি ইজ এঙ্গেজড ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ বেনিফিসিয়েটেড রক ফসফেট, বিআরপি। আরও এগুলো কিছু নাম দিয়েছে, সিঙ্গেল সালফার ফসফেট, ডাই ইন্টারমিডিয়েটস, মেনলি এইচ অ্যাসিড অ্যান্ড কেমিক্যাল প্রোডাক্ট, দ্যাট ইজ সালফিউরিক অ্যাসিড, ওলিয়াম, মানে এইসব কেমিক্যালও আর কি ম্যানুফ্যাকচার করে। Okay, the company has also started manufacturing of diammonium phosphate, nitrogen, phosphorus and potassium complex fertilizer in month of February 2023। এই সব ডিটেলসটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে নিয়েছি, তোমরা ওখানে গিয়ে দেখতে পারবে। এখানে দেখি অ্যামোনিয়া অ্যান্ড ফসফরিক অ্যাসিড আর বেসিক র মেটেরিয়ালস ফর প্রোডাকশন অফ ডিএপি এনপিকে কমপ্লেক্স ফার্টিলাইজার। তো বেসিক্যালি যে প্ল্যান্টটা আছে, এই ফার্টিলাইজারটা তৈরি করছে ওরা। আর ইভেন এই প্রোডাক্টের একটা এই ইয়ের একটা ক্যাপাসিটি এক্সপ্যানশনও চলছে, যেটা তোমরা দেখতে পারবে রিসেন্ট যে পিপিটিটা কোম্পানি থেকে রিলিজ করেছে সেইখানে। আর আউট অফ দ্য থ্রি প্রাইমারি নিউট্রিয়েন্টস, দ্যাট ইজ এনপিকে, which every soil requires, we are dealing with NP nutrients through SSP and DAP, NPK complex fertilizers। তো এবার আমরা নাম্বারসে যাই। তো আমি এটা এসছি বন্ধুরা স্ক্রিনারে, এখানে তোমরা সব কোম্পানির ডিটেলস পেয়ে যাবে। কোম্পানিটার মার্কেট ক্যাপ হলো 3,365 crore। স্টকের পি যাচ্ছে এখন 28.7, বুক ভ্যালু 73, আর স্টকের প্রাইস এই মুহূর্তে হলো 556। আজকে 14 তারিখ। 3% মার্কেট, বেসিক্যালি মার্কেট নিফটি ডাউন আছে, সেই কারণে এখানে 3% আমরা ডাউন দেখছি। আর এবার আমরা যাই এই চার্টে। দেখতে পাচ্ছ যে এই বছরেরই মার্চে আহ, দাম ছিল এটার 190 রুপিস, এখন এটা গিয়ে দাঁড়িয়েছে 555। কোয়াইট আ হিউজ ইনক্রিজ অফ প্রাইস ইন আ শর্ট স্প্যান। এটার মেন কারণ হলো কোয়ার্টারলি রেজাল্ট। আমরা যদি জুন আর সেপ্টেম্বরে কোয়ার্টারলি রেজাল্ট দেখি, খুব ভালো পারফরমেন্স স্টকটার। আর এটার পি রেশিওর একটা চার্ট দেখি আমরা। তো দেখতে পাচ্ছ হাইয়েস্ট যেই পি রেশিওতে গেছিল 2023-এ, ওটা ছিল 52.9। যদি মিডিয়ান পি দেখি, তাহলে সেইটা হলো 12.8। মিডিয়ান পি, না, ভুল বলছি, মিডিয়ান পিটা এখানে লেখা থাকবে 31.5। এই যে লাইনটা দেখা যাচ্ছে, এটা হলো 31.5-এর, এটা হলো মিডিয়ান পি। আর এখন একদম ক্লোজ টু 31.5-এরই পি, মানে মিডিয়ান পি এর একদম কাছেই আছে এখন প্রাইস। বাট তোমরা দেখতে পাচ্ছ যে ফেব্রুয়ারি মাসে যখন বললাম 190 রুপিসে গেছিল স্টকটা, তখন এর পি ছিল 9.79। দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম টু বাই দ্য স্টক। বাট এখন অনেকটা বেড়েছে, এখন আছে পি 28.8। বাট আমার ধারণা এটার প্রাইস টু আর্নিং রেশিও আরও বাড়বে, বিকজ স্টকটার পারফরমেন্স খুব ভালো। তো এবার আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি। কোয়ার্টারলি রেজাল্টে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক কোয়ার্টারে খুব ভালোভাবে সেলস এদের বেড়েছে। যদি আমরা জুন টু সেপ্টেম্বর দেখি, যেখানে 396 crore ছিল, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 608 crore। আর এই ঠিক আগের ইয়ারে এই সেপ্টেম্বর মাসে ছিল 301 crore, মানে মোর দ্যান 100% সেলস বেড়েছে। অপারেটিং প্রফিট যদি দেখো, প্রফিটও ভালো বেড়েছে একদম। যেটা আগের ইয়ারে সেপ্টেম্বরে ছিল 40, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 73। আর ঠিক আগের কোয়ার্টারে যেটা ছিল 66, এখন গিয়ে দাঁড়িয়েছে 73। তো ওপিএম পার্সেন্টেজ, যেটা আর কি অপারেশনাল প্রফিট মার্জিন যেটা আছে, ইজ কোয়াইট গুড। তোমরা দেখতে পাচ্ছ এই বছরে 15%। লাস্ট ফোর যে কোয়ার্টারে, লাস্ট চারটে কোয়ার্টার আমি বলবো, ডিসেম্বর 2024, মার্চ 25, জুন 25, সেপ্টেম্বরে 25, তুমি দেখতে পাচ্ছ 15, 12, 17, 12। যেটা আমি যদি অন্য কোনো পিয়ার গ্রুপের মধ্যে আমি যদি দেখি, ওপিএম পার্সেন্টেজ আইদার ভালো আছে তাদের থেকে, নয়তো একই রকমের। ইট ইজ ওয়ান অফ দ্য গুড স্টক অ্যামং অল দ্য পিয়ার্স, ওয়ান অফ দ্য গুড স্টকস। ওকে,
আদার ইনকাম, তেমনি আদার ইনকাম এই কোয়ার্টারে হয়নি, মার্চ 2025-এ 6 দেখতে পাচ্ছি, লাস্টেও 3 হয়েছে, এই কোয়ার্টারেও 3 হয়েছে। তো সব কিছু কেটে যদি আমি নেট প্রফিটে আসি, ঠিক লাস্ট টাইম সেপ্টেম্বরে লাস্ট ইয়ারে 17 যেটা ছিল, এখন সেই প্রফিটটা দাঁড়িয়ে এসেছে 33। তো ইপিএস অনেকটাই বেড়েছে, 5.48। তো এবার ইয়ার অন ইয়ার যে প্রফিট অ্যান্ড লস সেটা আমরা দেখব। লাস্ট 5 ইয়ার্সটা দেখবো আমরা, এখান থেকেই 2022 থেকেই দেখি। তো যেটা 318 ছিল, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 1780, যেটা খুবই ভালো। আর প্রফিট মার্জিন তোমরা দেখতে পাচ্ছ, ট্যাক্স মানে এটা প্রফিট আফটার ট্যাক্স 29 crore, যেটা আর কি একটা টাইমে ছিল, এখন গিয়ে সেটার ক্যালকুলেট হচ্ছে 117 crore, মানে অসাধারণ। আর্নিং পার শেয়ার যদি এই ইয়ারের এখনো অবধি মানে লাস্ট 4 কোয়ার্টারের আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে আমাদের এই আর্নিং পার শেয়ার এটা বেরোবে 19.35। ডিভিডেন্ড পে আউট বেসিক্যালি এর খুবই কম, ডিভিডেন্ড পে আউট 975,684, মানে 2025-এ যেটা আর কি 4%। তো কমই আছে ডিভিডেন্ড পে আউট, বাট ইটস ওকে, কারণ আমরা মানে বেসিক্যালি আমি অতটা ডিভিডেন্ডের দিকে ফোকাস করি না, কারণ ডিভিডেন্ড ইনকাম তোমার স্যালারিতে অ্যাড হয়ে যায়। তো বেসিক্যালি তুমি যে ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে থাকবে, সেখানে সেই অ্যামাউন্টটা তোমাকে পে করতে হবে। তো এই স্টকটার পারফরমেন্স ওভারঅল খুব ভালো। এই মুহূর্তে দাঁড়িয়ে 19.35 হলো ইপিএস। তো ইপিএসটা আমার মনে হচ্ছে আরো বাড়বে, কারণ এর পারফরমেন্স লাস্ট 2 কোয়ার্টারে আমি যদি দেখি, 396,608, নো ডাউট এটা যদি এরকম পারফরমেন্স থাকে, তাহলে এই মানে এই বছরে 2000 এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ওভারঅল 2022-র উপরে বা 23-র উপরে খুব সহজে এটার ইপিএস চলে যাবে। ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ খুব সুন্দরভাবে বেড়েছে, অ্যাট দ্য সেম টাইম বড়োয়িং বেড়েছে। লং টার্ম বড়োয়িং আছে 115 কোটি টাকা, আর শর্ট টার্ম বড়োয়িং আছে 297। আর লিজ লাইবিলিটি নেই। তো শর্ট টার্ম বড়োয়িং আর লং টার্ম বড়োয়িংটা অ্যাকচুয়ালি টাইম লাগবে, এটাই আর কি কোম্পানি রিজার্ভ থেকেই টাকাটা যাবে 297 crore। বাট যেহেতু কোম্পানির পারফরমেন্স অনেক ভালো, তো আমার মনে হয় না বড়োয়িংটা খুব একটা মাথা ব্যথা হবে পরবর্তীকালে। ফিক্সড অ্যাসেট দেখতে পাচ্ছ এই মুহূর্তে 280 crore এসে দাঁড়িয়েছে ফিক্সড অ্যাসেট। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস 89, অ্যান্ড আদার অ্যাসেট যদি আমি দেখি 901 crore। আদার অ্যাসেটের মধ্যে দেখতে পাচ্ছ ইনভেন্টরিজ, ট্রেড রিসিভেবল মানে যেই টাকাটা ওরা পাবে, এই কোম্পানি পাবে। আর ইনভেন্টরিজ মানে বুঝতে পারছো, ইনভেন্টরি সব ইকুইপমেন্ট সবকিছু মিলিয়ে আর কি এটা দেখাচ্ছে 257 crore। ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে যে টাকাটা হাতে ক্যাশ আছে। আর আর আছে লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, যেটা আর কি এখন গিয়ে দাঁড়িয়েছে 54 crore। অর্থাৎ লোনস অ্যান্ড অ্যাডভান্সেস মানে হলো কোম্পানি লোন দিয়েছে বা কোনো অ্যাডভান্স কোম্পানি পেমেন্ট করে রেখেছে, তো সেটাই আর কি 54 crore এই মুহূর্তে দাঁড়িয়ে। তো ওভারঅল যদি আমরা দেখি, ব্যালেন্স শিটের নাম্বার খুব ভালো এই মুহূর্তে। ইভেন রিজার্ভও অনেকটা বেড়েছে, 383 crore গিয়ে দাঁড়িয়েছে। তো বুক ভ্যালু অফ দ্য কোম্পানি এটাও আর কি বেসিক্যালি অনেকটা বেড়েছে। ক্যাশ ফ্লোতে যাই। অপারেটিং অ্যাক্টিভিটি যেটা আর কি, যেই প্রফিটটা কোম্পানি গেইন করছে ফ্রম অপারেশন, সেটা পজিটিভে আছে 154 crore। ইনভেস্টিং অ্যাক্টিভিটি যেটা আর কি ইনভেস্ট করছে, মানে কোম্পানির পকেট থেকে টাকা যাচ্ছে ইনভেস্টিং পারপাসে, সেটা আর কি মাইনাসে দেখতে পাচ্ছি, তাই যেটা 32 crore। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি যদি আমরা দেখি, প্রসিডিং ফ্রম শেয়ার এটা তো জিরো আছে। প্রসিড ফ্রম বড়োয়িং মানে টাকাটা আর কি লোন নিয়েছে বা ধার নিয়েছে। রিপেমেন্ট অফ দ্য বড়োয়িং মানে টাকা কোম্পানির থেকে গেছে ফর রিপেমেন্ট, -75 তাই দেওয়া আছে। ইন্টারেস্ট পেমেন্ট, ডিভিডেন্ড পেমেন্ট, তাই এগুলো মানে আর কি পকেট থেকে টাকা গেছে, তাই নেগেটিভে আছে এইগুলো। ওকে, এবার আমরা রেশিওগুলো দেখব। ফার্স্টে রেশিওতে যাওয়ার আগে আমরা এক একটা ডেফিনেশন বোঝার চেষ্টা করব। লেটস সি দ্য ডেফিনেশনস। তো এখানে ডেপ্টার ডেজ মানে হলো তুমি যেই মানে যখন কোন তোমার স্টক তুমি যখন সেল করলে, তো সেটা অনেক দিন পর তোমার কাস্টমার তোমাকে ক্যাশগুলো দেয়।
মানে বেসিক্যালি হয় এটাই হয় বড় বড় কোম্পানিগুলোতে, ম্যানুফ্যাকচারিং এর জায়গাগুলো, তো তুমি সেল করার কারণ ওরা লার্জ কোয়ান্টিটিতে অর্ডার করে, রাইট? তো যখন কোনো কোনো পার্টিকুলার স্টক তুমি যখন সেল করছো সেই দিনই তোমাকে টাকা দেবে না, ওরা দেবে অনেকদিন পর টাকাটা। তো বেসিক্যালি এই যে টাইমটা, যে তুমি সেলসটা যে তোমার স্টাক হয়ে আছে কারণ তোমার পেমেন্ট আসেনি, এই যে যে যতগুলো দিন তোমার এই স্টাক হয়ে থাকছে সেলসটা, তো সেটাকেই বলছে ডেপ্টার ডেজ। ইনভেন্টরি ডেজ মানে হলো যখন তোমার গুডস ম্যানুফ্যাকচারিং এর প্রসেস দিয়ে যায়, ম্যানুফ্যাকচারিং এর পর তারপর যখন ইনভেন্টরিতে আসে, তারপর আলটিমেটলি সেলসে যায়, মানে সেলস মানে বিক্রি হয় জিনিসটা। তো এই যে ম্যানুফ্যাকচারিং প্লাস ইনভেন্টরি যেই টাইমটা, মানে যতটা আর কি টাইম খাচ্ছে, সেটা হলো ইনভেন্টরি ডেজ। ডেজ পেয়েবল কাকে বলে? তো আমি আমি আমার র মেটেরিয়ালস কোনো জায়গা থেকে কিনছি, তো আমিও যখন র মেটেরিয়ালস কিনছি আমি অনেকটা কোয়ান্টিটিতে কিনি। তো আমি র মেটেরিয়ালস কেনার পরে অনেকদিন পর, কারণ আমার কাছে তো টাকা না আসলে আমি যখন কাস্টমারকে বেচবো তারপরে আমার কাছে টাকা আসবে, রাইট? বা অথবা আমার কাছে যদি ক্যাশও থাকে, আমি তক্ষুনি টাকাগুলো আমি আমার সাপ্লায়ারকে দেবো না, মানে যার থেকে আমি র মেটেরিয়াল কিনছি। কেনার কিছুদিন পর আমি দেবো বা অনেকদিন পর দেবো। তো এই যে যতগুলো দিন আমি ওয়েট করে রাখছি আমার সাপ্লায়ারকে, তারপরে আমি টাকা দিচ্ছি, তো এটা হচ্ছে বলে ডেজ পেয়েবল। ওকে, এটাও একটা ডেজে একটা কাউন্ট হয়। তো আমরা বেসিক্যালি তিনটে ডেফিনেশনই দেখে নিলাম। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ আমরা পরে দেখছি। এবার আমরা স্ক্রিনারে আসি। এখানে ডেপ্টার ডেজ দেখতে পাচ্ছ। তো ডেপ্টার ডেজ বেসিক্যালি যেটা বললাম বাই ডেফিনেশন, তো যত কম হবে তত ভালো। ইনভেন্টরি ডেজও যত কম হবে, মানে আমার প্রোডাক্টটা যে বানাচ্ছি বা ইনভেন্টরিতে রাখছি এটা বেশি দিন রাখতেই হচ্ছে না, তাড়াতাড়ি সেলস হয়ে যাচ্ছে। ডেজ পেয়েবল এটাও যত কম হবে তত ভালো বেসিক্যালি। তো যখন আমার ক্যাশ কনভার্সন সাইকেল আমার ক্যালকুলেট হচ্ছে, এটা কি করে ক্যালকুলেট হচ্ছে? এটা হচ্ছে 102, আচ্ছা এখানে আমি লিখতে পারবো না কিছু, বাট 102 প্লাস 60 মাইনাস 67, তখন আসছে আমার 95। তো মার্চ 2025-এর ক্যালকুলেশনটা আমরা পেয়েছি এর আগে, এটা আর আপডেট হয়নি এখনো অবধি, বাট এইটা এখন দেখতে পাচ্ছি 95-এ আছে। তো এটা বেসিক্যালি অনেকটা ইমপ্রুভ হয়েছে। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজেও কনসেপ্টটা অনেকটা ক্যাশ কনভার্সন সাইকেলের মতো। আচ্ছা, ক্যাশ কনভার্সন সাইকেলের একটা ছোট্ট একটা আমি বাই ডেফিনেশন একটা লিখেছি। তো এটা যদি তোমরা স্ক্রিনশট তুলে নাও বা এটা যদি মনে রাখো তাহলে তোমাদেরই সুবিধা। এটার ফর্মুলা হলো এইটা। আর এটা কি করে মনে রাখবে? ইনভেন্টরি ডেজ মানে হলো হাউ লং ইনভেস্টর স্টে, ইনভেন্টরি স্টে বিফোর বিং সোল্ড। ডেপ্টার ডেজ হলো হাউ লং কাস্টমার্স টেক টু পে, এটা ইম্পর্টেন্ট। তারপরে পেবেল ডেজ, হাউ লং দ্য কোম্পানি টেক্স টু পে সাপ্লায়ার্স। ঠিক আছে? তো বেসিক্যালি এই তিনটের এটা ক্যালকুলেশন। আর ইনভেন্টরি ডেজ কভার্ড, এটা আমি গুগল থেকে আমি এটা দেখলাম। এটা স্টোরেজ আর ডিস্ট্রিবিউশন টাইম তো ইনক্লুড করছে, প্রোডাকশন প্লাস ব্লেন্ডিং টাইমও ইনক্লুড করছে, এটা আমি বললাম যখন তৈরি করছে প্রোডাক্টটা। এটা বলছে টাইম টু প্রকিওর র মেটেরিয়ালস, এই টাইমটাও ইনক্লুড করছে। মানে র মেটেরিয়ালসটা যে ও প্রকিওর করছে, মানে যে আনছে, ওই টাইমটাও কিন্তু ইনক্লুড করে। তো ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ কাকে বলে? তো ওয়ার্কিং ক্যাপিটাল ডেজটাও মানে হলো আমি যে ইনভেস্টমেন্টটা করছি আমার এই প্রোডাক্টগুলোর জন্য, তো এই ইনভেস্টমেন্টটা আমার আলটিমেটলি কবে গিয়ে আমার রেভিনিউতে জেনারেট হচ্ছে। তো বাই ডেফিনেশন ক্যাশ কনভার্সন সাইকেল ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ অনেকটাই সেম, বাট কিছু প্যারামিটার আছে যার জন্য এগুলো ডিফার করে, এই দুটো ডেফিনেশন, এই কারণে এত ডিফারেন্স দেখতে পাচ্ছ। ক্যাশ কনভার্সন সাইকেলের আমি ক্যালকুলেশন তোমাদেরকে বলে দিলাম, এটা এখান থেকেই ক্যালকুলেট করে নেওয়া যাবে খুব সহজে। 102 প্লাস 60 মাইনাস 67। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজের একটা ডেফিনেশন আছে, তোমরা গুগলে গিয়ে পেয়ে যাবে। তো এখান থেকে 42 বেরোচ্ছে ওই ক্যালকুলেশনের থেকে। তো বেসিক্যালি এটা অনেকটা ইমপ্রুভ করেছে, ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ এখন 42 আছে। আরওসিও অনেকটাই এখন ইমপ্রুভ করেছে, তুমি দেখতে পাচ্ছ 22%, যেটা আর কি 2014 থেকে এখনো অবধি সবচেয়ে হাইয়েস্ট আরওসি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই। প্রোমোটার হোল্ডিং খুব ইম্পর্ট্যান্ট। এই কারণে ইম্পর্ট্যান্ট, যত প্রোমোটার হোল্ডিং বেশি থাকবে, বুঝবে যে প্রোমোটাররা কনফিডেন্ট কোম্পানিটার উপরে, তাই তারা কোম্পানির শেয়ার হোল্ড করে আছে। এফআইআই এফআইআইও মানে ফরেন ইনভেস্টর, এরাও কনফিডেন্ট, তাই তারা নতুন শেয়ার বাই করেছে। পাবলিকের কাছে যত কম থাকবে বেসিক্যালি আমার মনে হয় তত ভালো। কারণ
প্রোমোটারের হাতে যত কোম্পানির শেয়ার থাকবে তো কোম্পানিটা বেসিক্যালি অনেক স্ট্রং হয়। আর পাবলিক হোল্ডিং যদি তুমি দেখো এটা একটু ধীরে ধীরে কমেছে, কারণ প্রোমোটার শেয়ার আরো কিনেছে। যেখানে আমি ইয়ারলি যাই, লাস্ট 5 ইয়ার্সে মানে 2022-এ যেটা 64 ছিল, এখন এই লাস্ট জুনে এটা ক্যালকুলেট হয়ে দাঁড়িয়েছে, সেপ্টেম্বরেরটা এখানে আপাতত দেয়নি, জুনে এসে দাঁড়িয়েছে 72.86। এফআইআইও বাই করেছে, ফরেন ইনভেস্টার এখন কনফিডেন্স দেখিয়েছে লাস্ট কোয়ার্টারে, যেখানে 0.04 ছিল, এর আগে তো ছিলই না, এখন সেটা দাঁড়িয়েছে 1.37। তো অনেকটা ইমপ্রুভ করেছে। তো আমি লাস্ট যেই কোম্পানি প্রেজেন্টেশন যেটা আমরা বিএসসি থেকে পাবো, আমি সেটা আর কি খুলছি। এই প্রেজেন্টেশনটায় তোমরা অনেক ডিটেলসে তোমরা অনেক কিছু দেখতে পারবে। এটা আমি অত ডিটেলসে যাব না, বেসিক্যালি আমি একটু উপর থেকেই দেখাই। তো এইখানে বলেছে এটা খুব বড় একটা ইন্ডাস্ট্রি প্লেয়ার। তুমি দেখতে পাচ্ছ সেকেন্ড লার্জেস্ট এসএসপি অ্যান্ড ফোর্থ লার্জেস্ট ফসফেটিক ফার্টিলাইজার প্রডিউসার ইন ইন্ডিয়া। ঠিক আছে। সিগনিফিক্যান্ট ভ্যালু ড্রাইভার এখানে দেখতে পাচ্ছি, রেকর্ড অফ টার্নিং অ্যারাউন্ড রিস্ক ইউনিটস, মানে কয়েকটা কি পয়েন্ট বলেছে ওদের ভ্যালু ড্রিভেন, ওটা এগুলো স্কিপ করলেও চলবে। ক্যাপাসিটি এক্সপ্যানশন চলছে এখন, যেই অরিজিনাল যে প্ল্যানটা আছে মধ্যপ্রদেশে, মেঘনগরে, ওটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে। আর স্কেলিং আপ সেলফ সাফিসিয়েন্সি, India continues to depend on import of over 50% of complex fertilizer requirement, giving a huge scope of domestic manufacturer. এটা এখানে বলছে যে 50% যেই ইন্ডিয়া যে ফার্টিলাইজারের ডিমান্ড, ওটা বাইরের থেকে মোস্টলি ইম্পোর্ট হয়। তো ডোমেস্টিক যারা প্লেয়ার আছে তো তাদের জন্য এটা খুব অ্যাডভান্টেজ। তারপর গ্রিন ইনিশিয়েটিভ দেখতে পাচ্ছি, ট্রানজিশনিং টু গ্রিন অ্যামোনিয়া বাই সিকিউরিং লং টার্ম সাপ্লাই অ্যারেঞ্জমেন্টস। প্রোডাক্ট ডাইভার্সিফাই করেছে এই কোম্পানিটা, তোমরা যদি আর ডিটেলসে যাও দেখতে পারবে। আর enhance growth and performance with healthy ROE ROC। এখানে আরো তোমার ডিটেলসে তোমার নাম্বারস গুলোকে দেখিয়েছে। এই সেম জিনিসগুলো আমরা স্ক্রিনারে দেখে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি আচ্ছা, এইখানে ওদের প্রোডাক্টগুলো তুমি দেখতে পাচ্ছ, এখানে ছবি টবি দিয়েছে অনেক। আমি একটা ছোট্ট একটা কাইন্ড অফ এখান থেকে একটা সামারি নিয়ে আমি এইখানে একটা ছোট করে লিখেছি, তো এটা আমরা দেখে নিই। কৃষ্ণা ফসকেম লিমিটেড, টোটাল ফার্টিলাইজার প্রোডাকশন, the company made 94,222 metric ton of fertilizer this quarter। এই কোয়ার্টারে, ঠিক আছে, এই কোয়ার্টারে বানিয়েছে, ম্যানুফ্যাকচার করেছে। লাস্ট ইয়ারে ঠিক এই টাইমে এত 79,644 মেট্রিক টন ম্যানুফ্যাকচারিং করতো, এখন সেটা বেড়ে 94,000 গিয়ে দাঁড়িয়েছে। অনেক ভালো সেলস ভলিউম যদি দেখি, 90,000 সেলস হয়েছে এই কোয়ার্টারে। ঠিক এই টাইমে লাস্ট ইয়ারে ওটা 83 ছিল, তো অনেকটা বেড়েছে। এসএসপি সেলস, যেটা আর কি ওদের একটা আইটেম, সিঙ্গেল সালফার ফসফেট ফার্টিলাইজার সেলস ফেল, এটা একটুখানি ড্রপ হয়েছে এসএসপি সেলে। বাট এনপিকে আর ডিএপি ফার্টিলাইজার অনেকটা ইমপ্রুভ করেছে। আর দ্য ফ্যাক্টরি ইউজ 80% অফ ইটস টোটাল ক্যাপাসিটি, হুইচ মিনস ইট ক্যান রান এফিসিয়েন্টলি অ্যান্ড প্রডিউসিং নিয়ারলি ফুল স্ট্রেংথ। নিউলি লঞ্চ প্রোডাক্ট ভারত ইউরিয়া এসএসপি আর সুপার 6। ক্যাপাসিটি এক্সপ্যানশন যেটা তোমরা দেখলে, মেঘনগর ক্যাপাসিটি এক্সপ্যানশন, আওয়ার প্রপোজড প্রজেক্ট ইনভলভিং অ্যাডিশনাল, মানে এটা এত এমটিপিএ অ্যাড করছে এই ফার্টিলাইজারটা। আর সালফিউরিক অ্যাসিড তে 99,000 এটা এমটিপিএ অ্যাড হচ্ছে। তো প্রজেক্ট কস্ট হলো 142 crore। তো এটা হতে টাইম লাগবে। আর অল নেসেসারি অ্যাপ্রুভালস হ্যাভ বিন অ্যাপ্লাইড ফর উইথ কমার্শিয়াল প্রোডাকশন টার্গেটেড বাই মার্চ 2026, মানে প্রোডাকশন শুরু হয়ে যাবে 2026 মার্চে। আচ্ছা, এবার আমরা কোশ্চেনগুলো দেখি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা জেনারেলি তুমি, আমি বলবো যে যখন কোনো কল হয় সেগুলো তোমরা শোনো, যদি অ্যাকচুয়ালি তোমরা ইনভেস্টরদের কোশ্চেন তোমরা যদি কলে শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে কিরকম টাইপের ওরা কোশ্চেন করছে, কত ভ্যারাইটি রকমের কোশ্চেন করে তোমরা জানো না। তো এখানে আমি জাস্ট ওদের লাস্ট কল থেকে আমি কয়েকটা কোশ্চেন নিয়েছি, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। ফার্স্ট কোশ্চেন, এখানে রামান কেভি আর কি কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, আর ইনি হলো কোম্পানির একজন মেম্বার, সে উত্তর দিয়েছে। তো ভলিউম গাইডেন্স অফ 2026 এ কি বলছে, উই এক্সপেক্ট টু সেল, তুমি দেখছো 240,000 এমটি অফ এনপিকে
অ্যাড এনপিকে অ্যাড করবে, আর 115 MT অফ এসএসপি এটা এক্সপেক্ট, দিস আর দ্য নাম্বারস, মানে এই নাম্বারে ওরা সেল করবে, সেল করার টার্গেট নিচ্ছে। সেকেন্ড কোশ্চেন হলো রামান কেভি, এই লোকটার বলছে যে I just want to understand your capacity when you are giving it to either DAP or NPK. So the plant which we have, does it manufacture NPK or does it manufacture DAP, or you can switch between both of them? তো এখানে যখন আমরা দেখতে পাচ্ছি our proposed project involve adding এত MTPA of NPK DAP, বাট এটা বেসিক্যালি কিরকম, মানে এটাই আর কি অনেকের ডাউট থাকবে। তো এখানে তুমি উত্তর পেয়ে যাবে। এখানে বলছে যে এইটা the plant is flexible and can manufacture both DAP and NPK depending on market condition, মানে সুইচ করতে পারবে। প্ল্যান্টটা এরকম যে সুইচ করে ওরা ডিমান্ড, সাপ্লাই ডিমান্ডের মতো রাখতে পারবে। তো সে থার্ড কোশ্চেন জিজ্ঞেস করছেন, উইথ রেসপেক্ট টু ডিমান্ড আউটলুক, হাউ ইজ ডিমান্ড আউটলুক ডু অ্যান্ড ইউ এক্সপেক্ট মার্জিন টু ইমপ্রুভ ইন দ্য কামিং কোয়ার্টার্স অর ইট উইল স্টেবিলাইজ অ্যাট 17%? তো এখানে বলছে যে ডিমান্ড আউটলুক ইজ পজিটিভ as rainfall has been good which supports overall demand. তো ডিমান্ড বেসিক্যালি খুব ভালো আছে এই মুহূর্তে। there is also a shortage of fertilizers in Indian market, এটা তোমাকে বুঝতে হবে, shortage of fertilizers একটা কোম্পানির মেম্বার যখন বলছে মানে রিয়েলি ওদের হাতে ভালো অপরচুনিটি আছে ইন্ডিয়ান মার্কেটটা আরো মানে এখানে আর কি এক্সপ্যানশন করার ইন্ডিয়ান মার্কেটে। as of margin we believe that the current levels are healthy and sustainable, we expect margin to remain broadly stable. fourth question দেখি, what are your plans for online marketing? বেসিক্যালি এখানে যা সেল হয় তো ওটা কোনো অনলাইনে সেল হয় না, মানে হয়তো খুব কম পার্সেন্টেজে অনলাইনে সেল হয়, যেটা আর কি এখানে বলেছে স্মল কোয়ান্টিটি থ্রু অনলাইন প্ল্যাটফর্ম, বাট দ্য ওভারঅল শেয়ার অফ অনলাইন সেলস in this segment is still very limited. In the coming years, it may gradually increase. However, due to subsidy related challenges, we expect physical sale through our distributor and dealer. ওকে, ডিস্ট্রিবিউটর ডিলারের থ্রুতে ওরা বেসিক্যালি সেল করছে। তো এখনো প্রমোশনটা ওরমভাবে হয়নি বা মার্কেটিং বলতে পারো এই কোম্পানির অনেক কম, কারণ ডিজিটাল এখন সব জায়গায় ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে যাওয়ার ফলে তুমি যখন ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় স্ক্রল করছো, তুমি যে প্রোডাক্টটা দেখছো তুমি নিশ্চয়ই সেটাই কেনার চেষ্টা করবে। আর যদি রিভিউজ দেখো লোকের, মানে একদম চেরি অন দ্য টপ বলতে পারো। রিভিউ ভালো আছে মানে তুমি ওটা মানে ইউ আর হ্যাপি উইথ দ্য প্রোডাক্ট। ইফ পিপল আর হ্যাপি উইথ দ্য প্রোডাক্ট then there is a high chance that you will also be happy with the product. But যেই প্রোডাক্টটা তুমি রিভিউ তুমি দেখো না, একদম দেখতে পাচ্ছ না, তুমি কি করে বিশ্বাস করবে প্রোডাক্টটাকে, তাই না? তো এখানে ব্যাপারটা এটাই, আরো ওদের মার্কেটিং ভালো করতে হবে। এটা একটা সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করেছে গারিমা, জিজ্ঞেস করছে ইন দিস সেক্টর পার্টিকুলার ইন্ডাস্ট্রি সেক্টর দ্য মার্জিনস আর ভেরি লেস। তুমি যখন ওপিএম দেখছো, এইখানে মার্জিনে যাই আমি, ওপিএম এ যাই, এটা বেসিক্যালি অনেকটা কম, 13%। So what are the expansion plans and what are the future plans so that the margins can get improved, profit margin? So ইনি বলছেন, I think it would be unfair to say that profit margins are low. Our margins are slightly better than the industry trend. আমি যখন অন্যান্য পিয়ার্সদের সাথে কম্পেয়ার করে দেখি যারা ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছে, তাদের থেকে এই কোম্পানির ওপিএম বেশ বেশ ভালো, মানে 1% 2% হলো বেটার। And we aim to maintain that. It's important to understand that fertilizers is highly regulated and subsidized product. A portion of the production cost is reimbursed by the government through subsidies. It's an important point. Given this framework, the profit we are generating should be seen as reasonable. তো কাইন্ড অফ বলা যায় যে এই যে ওপিএম পার্সেন্টেজটা আছে এটা একটা রিজনেবল। তো এর থেকে খুব একটা বেশি এক্সপেক্ট করা হয়তো ফিউচারে আমরা করতে পারবো না। যদি অপারেশনাল এফিসিয়েন্সি বাড়ায় তাহলেই ইমপ্রুভ করা সম্ভব, আর ইমপ্রুভ যদি হয়ও খুব একটা মার্জিনে ইমপ্রুভ হবে না। তো বন্ধুরা, তোমরা আমায় জানাও কৃষ্ণা ফসকেম লিমিটেডে তোমরা ইনভেস্ট করেছো কিনা, বা তোমাদের কি মনে হয় এই কোম্পানির ফিউচার আউটলুক কিরকম হতে পারে। আর নতুন কোনো আবার ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, এরকম ফান্ডামেন্টাল ডিসকাশন আমরা করব।